শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন এবং বিচার এগুলোকে নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। দেখেন, আমরা যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসেছি, এই যে ফেস দ্য পিপল আজকে আসছি, যদি আমরা শেখ হাসিনার সময় ফেস দ্য পিপলের সুযোগ ছিল না, ফেস দ্য পিপল অনলাইনে কথা বলতো, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিত। এই যে শহীদদের কারণে আমাদের একটা অবস্থান তৈরি করা, আজকে যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত ছিলেন প্রায় ১.৫ যুগ সম্ভবত। সেক্ষেত্রে শহীদদের যে প্রাপ্য সম্মান দেওয়া, আমরা সেই সম্মান থেকে কার্পণ্য করছি। এই যে আমি মনে করি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভারতে ছিলেন, তাকে গুম করা হয়েছিল, দীর্ঘদিন সেখানে ছিলেন। তারা কেন জানি আমি মনে করি ভুলে যাচ্ছে। তাদের মনে করে রাখা উচিত, এই সিটটা প্রধানমন্ত্রী বলেছেন উত্তপ্ত, আমি মনে করি উত্তপ্ত না, এই সিটটা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা যারাই আছে সংসদ, তাদের প্রত্যেকে এই সিটটার দিকে তাকানো উচিত। তারা কোথায় ছিল, কোথায় আসছে, অভ্যুত্থান না হলে তো এই প্রেক্ষাপট হওয়ার কথা না। আমরা এখন পর্যন্ত দেখলাম যে গত ২ বছরে একটা রায় আসছে তো শেখ হাসিনার, নভেম্বর সম্ভবত গত ২৫ সালে, কিন্তু রায় আসছে, তার বাস্তবায়নের কোনো খোঁজ নাই। কিন্তু এত মানুষের ত্যাগের পরে কিন্তু কি হয়ে গেল মুক্তিযুদ্ধটা? শেখ মুজিবের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ। এই বাংলা বিশাল বড় একটা অংশকে, ৭ কোটি মানুষ, যাদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদেরকে আস্তে আস্তে বাদ দেওয়া যে প্রয়াস, সেটা আমরা ৭১-এ দেখেছি। একইভাবে ২৪-ও ইতিহাস আমরা বিকৃতি হচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু সামনে সারি কয়েকজন মানুষকে, যারা হয়তো ওই সময় বিভিন্ন কারণে সামনে কথা বলেছে, তাদেরকেই মনে করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে এক্সপার্ট, তিনি ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন থেকে শুরু করে সব বিষয়ে বক্তব্য দেন, কিন্তু ওনার যে একটা মিনিস্ট্রি আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনার একটা ওই বিষয়টাতে উনি পর্যাপ্ত সময় পায় না মনে হয়, যেহেতু বিভিন্ন বিষয়ে কথা বলে। ওনার যে একটা স্পেসিফিক মিনিস্ট্রি আছে, সেই জায়গাতে হয়তো কথা বলার সুযোগটা পাচ্ছে না। এই সরকার তো জনগণের সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, এবং তাকে হটানোর মতো, আন্দোলন করার মতো প্রেক্ষাপট তৈরি হয় নাই। যদি আবার দেখি, যদি আবার শেখ হাসিনার মধ্যে দানব হয়ে দাঁড়ায় বর্তমান প্রধানমন্ত্রী, তো আমি মনে করি তারেক রহমানের সরকার সেই ভুল আর কখনই করবে না। যদি ভুল করে, জনগণ তো রেডি আছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই চেতনাকে অনেকেই ধারণ করে, কিন্তু সেই জুলাই স্পিরিটটাকে সর্বত্র ছড়িয়ে দিতে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, আজকে আমাদের স্টুডিওতে আছেন তেমনই একজন। আমাদের সামনে আজকে স্টুডিওতে ৩৬ জুলাইয়ের মুখোমুখি হয়েছেন নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি। নাজমুল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল, জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হলো। এই ২ বছরের মধ্যে আপনার দৃষ্টিতে কতটুকু সফলতা দেখেছেন এবং ব্যর্থতা পেয়ে? জুলাই আগস্ট ছাত্রলীগ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা দীর্ঘদিন ধরে একটা ফেসিবাদ ছিল। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনি গুমের শিকার হতেন, খুনের শিকার হতে হতো। ভিন্ন মত কেউ থাকলে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার একটা পরিবেশ বাংলাদেশে ছিল। যেই প্রেক্ষাপট বর্তমানে নাই। আমরা দীর্ঘ ২ যুগ ধরেই প্রায় ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে ভোট দেওয়ার সুযোগ আছে। যেগুলো আমাদের ২,০০০ এর অধিক শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেটার ক্ষেত্রে আমাদের প্রাপ্তির একটা জায়গাতে, যে আমরা একটা আ শান্তিতে ঘুমাতে পারছি। বিরোধী দলের বা রাজনৈতিক কর্মী যারা আছে, তারা দমন-পীড়নের শিকার হতে হচ্ছে না। ক্যাম্পাসগুলো বা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্ট রুমে নির্যাতন শিকার হতে হচ্ছে না। সেখানে কেউ আর ফাও খাচ্ছে না, বা ক্লাস পরীক্ষা বর্জন করে তাকে আর মিটিং মিছিল করতে হচ্ছে না। এটা গণ অভ্যুত্থানের অন্যতম একটা প্রাপ্তি। তবে এটাই শুধু আমাদের প্রাপ্তি হওয়ার কথা ছিল না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেখানে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করবে। যেখানে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের অধিকার নিশ্চিত করতে পারবে। আরো বেশি ডেভেলপ আমরা যেন হয়, আমাদের যেন সংস্কারগুলো হয়। আমরা শুধু তো ক্ষমতার পালাবদল করা, কারো সিঁড়ি হওয়ার জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়ে ওঠে নাই। তাও গণঅভ্যুত্থান তো শুধু ২,০০০ মানুষের রক্ত দিয়েছে যে কাউকে চেয়ার থেকে সরিয়ে কাউকে চেয়ারে উঠানো, এইজন্য হয় নাই। তো আদতে আমাদের যেই সংস্কার হওয়ার প্রয়োজন ছিল, যেই ম্যান্ডেট ছিল, আমাদের শহীদদের যে একটা ইশতেহার ছিল, তাদের যা চাওয়া ছিল, সেই চাওয়া থেকে বর্তমানে আমরা অনেকটাই পিছিয়ে আছি। বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই। তো মোটা দাগে হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা নাই। গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সফলতা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা নাই, বাংলাদেশে হাতুড়ি হেলমেট লীগ নাই, বাংলাদেশে দর্শন লীগ নাই, খুনি লীগ নাই, যুবলীগ নাই। এটা বড় একটা প্রাপ্তির বিষয়। আরো সবচেয়ে বড়, যদি তখনই ভাল লাগবে যখন যারা আমাদের
ভাইদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে, অনেক মায়ের বুক যারা খালি করেছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি, তাদেরকে যদি ফাঁসির রায় দণ্ডে যাদের দেওয়া হয়েছে তাদেরকে যদি বাস্তবায়ন করতে পারি, তখনই প্রকৃতপক্ষে আমাদের গণঅভ্যুত্থানের সফলতা আসবে বলে আমি মনে করি। আমরা জুলাই অভ্যুত্থানে অনেককেই দেখেছি যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন বা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। এটাকে আপনি কি বলবেন? এটা কি হচ্ছে তাদের রাজনীতি না আদর্শিক কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, নাকি এটা নিজেদের স্বার্থ হাসিলের একটা উদ্দেশ্য বলবেন? এখন দেখেন এখানে ৩৬ দিনের জুলাই আমাদের কাছে অনেক গুরুত্ব আছে, মহত্ব আছে। কিন্তু বাংলাদেশে তো দীর্ঘ ১.৫ যুগ ধরেই আন্দোলন সংগ্রাম হচ্ছে। অনেক গণতন্ত্রকামী মানুষই শেখ হাসিনার রক্ষা কবচ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে কিন্তু পায় নাই। সেক্ষেত্রে আমি আমার দিকে তাকাই, আমি ছাত্র অধিকার পরিষদ করি ২০১৮ সাল থেকে। ১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা হয়েছে। ৫৬% কোটার বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াইটা ছিল। আমরা বলা যায় মুক্তিযুদ্ধের মতো প্রায় ৯ মাস আমরা লড়াই সংগ্রাম করে ২০১৮ সালের অক্টোবর মাসে শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ১ম এবং ২য় শ্রেণীর কোটা বাতিল করেছি। তারই ধারাবাহিকতায় কিন্তু ২০২৪ সালে কোটা আবার ফিরে আসা। যদি আমরা ২০১৮ সালে কোটা আন্দোলন না করতাম তাহলে কিন্তু গণঅভ্যুত্থানের বীজ বপন করা হতো না। এখন আমরা ২৪ গণঅভ্যুত্থান করলাম। এর আগে ১৯ সালের ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে আমাদের নূর হক নূর জয়ী হয়েছেন। নিরাপদ সড়ক আন্দোলন করা হয়েছে বা প্রত্যেকেই যখনই অন্যায় অনিয়ম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তখনই ছাত্র অধিকার পরিষদ রাজপথে দাঁড়িয়েছিল। পাশাপাশি আপনি দেখেন যখন কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা এখানে নিয়ে নিচ্ছে। তারপর সিনা হত্যা মামলার মার্ডারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেনাবাহিনীর একজন মেজরকে যে মেরে ফেলেছে। প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি। ১৮ সালে ভোট ডাকাতি নির্বাচনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। ২৪ সালে যে ডামি নির্বাচন, গণঅভ্যুত্থানের কিছুদিন আগে যে ডামি নির্বাচন হয়েছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। যখনই ৫ই জুন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহাল আসছে, তখন আমরা ছাত্র অধিকার পরিষদ যেহেতু ২০১৮ সালে এই আন্দোলনে আমরা লিডিং পজিশনে ছিলাম। আপনি দেখবেন যদি এখনো সার্চ করে দেখেন যে ২০২৪ সালে ৫ই জুন সর্বপ্রথম কোন রাজনৈতিক ছাত্র সংগঠন যদি এই কোটা পুনর্বহালের প্রতিবাদ করে থাকে তার নামও ছাত্র অধিকার পরিষদ। আমরা সেদিন সন্ধ্যার দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে, দোহাল চত্বরে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। ৬ দিন কর্মসূচি দিয়েছি। ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। তো আমি কথা বললাম এই কারণে যে আমরা তো ছাত্র অধিকার পরিষদ আরো ৯ বছর আগে থেকেই আছি। ছাত্রদল আরো আগে থেকে কাজ করছে, শিবির আরো আগে থেকেই কাজ করছে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহযোদ্ধা যারা আছে, বিশেষ করে আসিফ, আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। আক্তার ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তারাও আমাদের সাথে ছিলেন। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সমন্বয়কদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হয়তো অনেকেই অনেক কিছু ভেবেছে যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি। অনেকে আমার মতো যারা আছে, আমি মনে করেছি যে আমার প্রথম কাজ হচ্ছে এই দেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা। সেই পরিবেশটা আমি করতে পেরেছি। এখন আমি আমার সংগঠনে চলে আসছি। এখানে আমি ওই সময় মনে হয়েছে যে আরো কিছুদিন থাকি। বাট আমার এই টাইমে এসে মনে হয় যে আমি রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছি। কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার একটা প্ল্যাটফর্ম, একটা পবিত্র ব্যানার। তো এই ব্যানার কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজকে দেখেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেল, তখন কারা রাজপথে ছিল? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রামপুরা থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট বা ব্রাকেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের কি কোটা দরকার ছিল? বা আমরা মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যারা যাত্রাবাড়িতে রাস্তায় নামেছিল, তাদের কি কোটার প্রয়োজন ছিল? তা আমাদের এই আন্দোলনটা আসলে কোটার সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যখন শত, শত মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, আমার পাশে থাকা একজন সহযোদ্ধা ব্রাশ ফায়ার করা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। এমন এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমাদের সেই সময় যেতে হয়েছে। এমন বাস্তবতায় আমাদের সবার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা পতন করা, সরকার পতন করা এবং নতুন একটা বন্দোবস্ত করা। নতুন বন্দোবস্ত হতো যদি আমাদের সহযোদ্ধারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি একসাথে আসছিল। কে জামাত করে, কে বিএনপি করে, কে গণ অধিকার, এগুলো কিন্তু তখন যাচাই করা হয় নাই। সবার লক্ষ্য উদ্দেশ্য ছিল এক। কিন্তু আপনি অভ্যুত্থান পরবর্তী সময় কি হলো? নাজমুল ছাত্র অধিকার পরিষদ করে ওরে একটু অসমন্বয় হলে কিছু না, ওরে সাইডে রাখতে হবে। ছাত্রদলে যে কেউ যদি সামনের সারিতে থেকে থাকে তাকেও সাইড করে রাখা, বা শিবিরের কিছু মানুষকে হয়তো সাইড করছে। এইভাবে প্রত্যেকটা মানুষকে সাইড করে মুষ্টিবদ্ধ কিছু মানুষকে একসাথে নিয়ে পথ চলা, বা একটা সিন্ডিকেট, একটা গ্রুপ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার, তাদেরকে আমরা সবসময় স্মরণ করি। কিন্তু এই আন্দোলন পরবর্তী সময় কিছু মানুষ আন্দোলনটাকে হাইজ্যাক করছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যেমন আওয়ামী লীগ, শেখ হাসিনা যেমন মহান মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করছে, অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু সমন্বয়ক যারা ছিল, তারা তাদের উদ্দেশ্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এত বড় শক্তিকে, এত বিরাট বড় রাজনৈতিক শক্তি যে বাংলাদেশে ছিল, এখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক সংগঠনগুলো ছিল, তাদেরকে বাদ দিয়ে ডিভাইডেড করে এই যে নিজেদের মতো পথ চলা করার কারণেই কিন্তু
আমরা বাধ্য হয়েছি যে ঠিক আছে, আমাদের কন্ট্রিবিউশন ছিল, আমরা গত 8 বছর ধরে লড়াই সংগ্রাম করছি, আমরা আলটিমেটলি শেখ হাসিনার পতন ঘটিয়েছি, এখন আমরা আমাদের মতো করে কাজ করি। এখানে যদি কাজ করার প্রেক্ষাপট থাকতো তাহলে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে আজকে কেউ প্রশ্ন তুলতো না। আজকে যখন সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদ, ঢাকা 7 কলেজ বাদ, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বাদ দিয়ে যখন একটা বিশ্ববিদ্যালয় সবাই না, মুষ্টিময় কিছু মানুষ যখন নেতৃত্ব দিচ্ছে, মুষ্টিময় কিছু মানুষ যখন সুযোগ সুবিধা গ্রহণ করছে, নিচ্ছে, তখন এই প্ল্যাটফর্মকে যখন বিভিন্ন কারণেই বাধাগ্রস্ত করা হয়েছে, তার কারণেই মূলত আমি মনে করি বিভিন্ন যারাই এখানে যুক্ত হয়েছে তারা তাদের আগের রাজনৈতিক যে আদর্শ, আগের যে রাজনৈতিক পথ চলা ছিল সেখানে চলে গেছে। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল 2 বছর পর সেটাকে কেন ধরে রাখা গেল না বলে আপনি মনে করছেন? দেখুন, কারণটা কি ইতিমধ্যে ছিল? আমি বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, একটা ঐতিহাসিক ব্যানার, একটা পবিত্র ব্যানার। আমি এটাকে পবিত্র ব্যানার মনে করি। যার আহ্বানে, যার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে শামিল হয়েছিল। দেখেন, আমাদের অভিভাবক যারা আছে তারা সবসময় তো আন্দোলন বিমুখ থাকতো। যেখানে মিটিং হতো তাকে সেখান থেকে বিরত থাকতো। আই হ্যাড পলিটিক্স বলতো, রাজনীতি খারাপ বিষয়, এই সরকার আন্দোলন এগুলো করা যাবে না। কিন্তু দেখেন, এই আন্দোলনের সময় আমরা যখন বাংলা ব্লকেট দিয়েছি বা কমপ্লিট শাটডাউন দিয়েছি, তখন কিন্তু আমাদের মায়েরা রান্না করে খাবার নিয়ে আসতেন। বা আমাদের রিক্সা চালক যাদেরকে আমরা দেখলে নাক ছিটকায় বা অন্যভাবে বলি, সেই রিক্শাওয়ালা মামারা তারাও কিন্তু তাদের সাপোর্ট করেছে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করতো, সেখান থেকে এসে কিন্তু তারা টাকা দিত। আমার খাবার দিত। সিএনজি চালকরা, আবার অনেক রিক্সা চালকরা যারা আমাদের ভাইরা, বোনরা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। পুরো এই আন্দোলনটা ছিল সকলের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করা। কিন্তু আন্দোলন পরবর্তী সময় দেখেন, এক ডাকে, শিক্ষার্থীদের এক ডাকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তৎকালীন সময়ে বন্যা হয়েছিল। বন্যাতে তারা কিছুদিনের মধ্যে অনেকেই বিয়ে করছে, তার স্বর্ণ নিয়ে আসছে। 50 বছর বয়স্ক একজন নারী, সে তার জমানো গহনা নিয়ে আসছে। অনেকে তার ব্যাংক, অনেকের সব মানে অনেক কষ্ট করে উপার্জন করছে। সেই টাকাগুলো আমাদের এখানে দিয়ে আসছিল। টিএসসি তে যে ত্রাণ সামগ্রী উঠানো হলো। বাট এখন আপনি ডাক দিলে কি সেটা পাবেন? পাবেন না। কারণ কি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিশাল বড় প্ল্যাটফর্ম হলো, এটাকে সংকুচিত করতে, করতে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্যাক বাদ দেওয়া, কবি মাদ্রাসার শিক্ষার্থীরা বাদ দেওয়া, 7 কলেজকে বাদ দেওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে বাদ দেওয়া, বা রাজনৈতিক ছাত্র সংগঠনের যে ভূমিকা ছিল, ছাত্রদলকে এক পেশে রাখা, শিবিরকে হয়তো এক পেশে রাখা, ছাত্র অধিকারকে দেখলে না। কিন্তু অথচ এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র সংগঠন যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে তাদের রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনি দেখেন, এর পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময় কোথাও ছাত্র অধিকার পরিষদের নাম দেখবেন না, কোথাও তাদেরকে রাষ্ট্রীয়ভাবেই যেন বাদ দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন কারণে শিক্ষার্থীরা যখন মনে করেছে এটা আমার প্ল্যাটফর্ম না, এটা মুষ্টিময় কিন্তু ভাই ব্রাদার গ্রুপের প্ল্যাটফর্ম, তখনই কিন্তু শিক্ষার্থীরা এখানে যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, সেই ভরসার জায়গাতে একটা ফাটল ধরেছে, যার কারণে সবাই যার মতো করে বিচ্ছিন্ন হয়ে গেছে। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে, যেন বারবার বলা হচ্ছে যেন ইতিহাস বিকৃত না হয়। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? দেখুন, এখন আমরা কি সবসময় নিজেকে জাহির করতে ব্যস্ত, সবাই নিজের কথা বলতেই ব্যস্ত, কিন্তু আমরা সেই মানুষগুলোর কথা টেনে আনি না যারা, এই যে একটা শিশু যারা ছাদে খেলা করছিল, তখন হেলিকপ্টারে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এমন অনেক শিশু ছিল, অনেক পথচারী ছিল, অনেক মানুষ ছিল। তাদের সম্মিলিত আত্মদান, বলিদানের মধ্য দিয়ে কিন্তু একটা অভ্যুত্থান। আমরা কিন্তু তখন কেউ হিসাবই করি নাই কে সমন্বয়ে, কে কতটুকু কাজ করতে পারবে, কে কোন বিশ্ববিদ্যালয়ে, কে কোন কলেজ বা কে কোন জায়গার। আমরা সবাইকে ডেকেছিলাম। যখন আমরা অভ্যুত্থান হওয়ার পর দেখলাম যে এই বিপ্লবটাকে কুক্ষিগত করে রাখা, আমি যেমনটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ৭১ মহান মুক্তিযুদ্ধ, এখানে তো ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। সংখ্যা এদিক সেদিক হতে পারে। ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বা তাদের ইজ্জতের যে একটা বিষয় ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এত মানুষের ত্যাগের পরে কিন্তু কি হয়ে গেল মুক্তিযুদ্ধটা? শেখ মুজিবের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, শেখ ফজলে মনির মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তো এই বাংলা বিশাল বড় একটা অংশকে, ৭ কোটি মানুষ, যাদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদেরকে আস্তে, আস্তে বাদ দেওয়া যে প্রয়াস, সেটা আমরা ৭১ দেখেছি। একইভাবে ২৪শো ইতিহাস আমরা বিকৃতি হচ্ছে বিভিন্ন জায়গায়। শুধু সামনের সারি কয়েকজন মানুষকে, যারা হয়তো ওই সময় বিভিন্ন কারণে সামনে কথা বলেছে, তাদেরকেই মনে করছে। কিন্তু বাংলাদেশে তো গত ১.৫ যুগ ধরেই আন্দোলন সংগ্রাম হয়েছে। অনেক মানুষ নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছে। অনেক মানুষ, ভোলাতে বিএনপির একজন আরমান নামে একজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। বা ২৮শে ফেব্রুয়ারি হয়েছে বাংলাদেশে ২০২৩ সালে। কত মানুষকে মেরে ফেলা হয়েছে। সুতরাং এই অভ্যুত্থানটা উচিত ছিল এইভাবে ইন্টারিম সরকার যে যেন এখানে যত মানুষ, কে কোন মত করে, কে এনসিপি করে না, কে বৈষম্য বিরোধী করে না, কে ছাত্র অধিকার করে না, কে ছাত্রদল করে না, কে শিবির করে না, এগুলো বাদ দিই। কারা আন্দোলনে ছিল প্রকৃত ইতিহাসটা যেন তারা তুলে ধরে। আমার কে কোন ব্যানার করে সেগুলো দেখার দরকার ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখনো দেখি যে অভ্যুত্থানটাকে
একটা মুষ্টিবদ্ধ একটা পকেটবন্দি করে ফেলা, যেটা কিছু মুষ্টিবদ্ধ মানুষ, আপনি আমার দলের, আমি আপনাকে হাইলাইটস করছি। তো এই বিষয়গুলো আমি মনে করি মানুষকে আরো, যারা আমাদেরকে মনে করছে আমরা সার্বজনীন, কিন্তু আমরা হয়ে যাচ্ছি একটা গোষ্ঠী কেন্দ্রিক। সেই কারণেই দেশ বিকৃত হচ্ছে। তো এখনো সুযোগ আছে, এখন যদি আবার সরকারিভাবে আবার নতুনভাবে সেই একটা ইতিহাস সংগ্রহণ করে, জানি না জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কি অবস্থা, দেখা যাবে সেখানেও মুষ্টিবদ্ধ কিছু মানুষের স্মৃতি বা তাদের গল্প তাদেরগুলো রয়ে গেছে, এটা অপূর্ণতা রয়ে যাবে। বিশাল বড় একটা অভ্যুত্থান, এটা আমাদের হয়তো 9 মাসের মতো মুক্তিযুদ্ধ করতে হয় নাই, বা 36 দিন কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার মতো থমথমে পরিস্থিতি ছিল। মানে এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা স্টোরি যেন সেখানে জায়গা পায়, এটাই হওয়া উচিত। তাহলেই জুলাই মানে আজীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জুলাই থাকবে। শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন এবং বিচার, এগুলোকে নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। দেখেন, আমরা যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসছি, এই যে ফেস দ্য পিপল আজকে আসছি, যদি আমরা শেখ হাসিনার সময় ফেস দ্য পিপলের সুযোগ ছিল না, ফেস দ্য পিপল অনলাইনে কথা বলতো, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিত। এই যে শহীদদের কারণে আমাদের একটা অবস্থান তৈরি করা, আজকে যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি নির্বাসিত ছিলেন প্রায় 1.5 যুগ সম্ভবত, বা বর্তমানে যারা জামাতের বিভিন্ন এমপি যারা আছে, যারা ফাঁসির কন্ডেম সেলে ছিলেন, দিন প্রহর গুনতেন যে কবে আমার ফাঁসির রায় কার্যকর করা হবে, তারা কিন্তু এই সংসদে আসছে, তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদে আসছে। এই যে আমি মনে করি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভারতে ছিলেন, তাকে গুম করা হয়েছিল, দীর্ঘদিন সেখানে ছিলেন। তারা কেন জানি আমি মনে করি ভুলে যাচ্ছে। তাদের মনে করে রাখা উচিত, এই সিটটা প্রধানমন্ত্রী বলেছেন উত্তপ্ত, আমি মনে করি উত্তপ্ত না, এই সিটটা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা যারাই আছে সংসদে, তাদের প্রত্যেকে এই সিটটার দিকে তাকানো উচিত। তারা কোথায় ছিল, কোথায় আসছে, অভ্যুত্থান না হলে তো এই প্রেক্ষাপট হওয়ার কথা না। সেক্ষেত্রে শহীদদের যে প্রাপ্য সম্মান দেওয়া, আমরা সেই সম্মান থেকে কার্পণ্য করছি। যারা ইন্টারিমের সময় আমরা দিতে পারি নাই, বা যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে, তাদেরকে পুনর্বাসন করা। আহত কতদিন আপনি মাসে 10,000 টাকা দিবেন, 5,000 দিবেন, এটা দিয়ে তো একটা মানুষের লাইফ ঠিক হবে না। যে যে আর কোনোদিন তার চোখ দিয়ে আর কখনোই বাবা মাকে দেখবে না, তাকে আপনি কি দিয়ে পুনর্বাসন করবেন? তারপর ন্যূনতম রাষ্ট্রের যে দায়-দায়িত্ব রয়েছে, সেই জায়গাতে সরকার অনেক পিছিয়ে আছে। আমি মনে করি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার, যে ১ম এই শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, যারা আহত অবস্থায় আছে তাদের চিকিৎসা নিশ্চিত করা, এবং পাশাপাশি ২য় বিষয়টা থাকবে, এই যে গণহত্যা হলো, ২,০০০ অধিক মানুষকে হত্যা করা হলো, ৩০,০০০ অধিক মানুষকে পঙ্গুত্ববরণ করা হলো, প্রায় ৫০০ অধিক মানুষ আর কখনোই পৃথিবীর আলো বাতাস দেখবে না, তাদের কলিজার টুকরো সন্তান বাবা-মাকে দেখবে না। এর পিছনে যারা দায়ী, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার যারা সন্ত্রাসী বাহিনী আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা। আমরা এখন পর্যন্ত দেখলাম যে গত ২ বছরে একটা রায় আসছিল শেখ হাসিনার, নভেম্বর সম্ভবত গত ২৫ সালে। কিন্তু রায় আসছে, তার বাস্তবায়নের কোনো খোঁজ নাই। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা যাচ্ছে না। ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র না, তাদের তো, ভারত তো আর ইসরায়েল না, যাতে তাদের সাথে আমার ডিপ্লোমেট চ্যানেল নাই, কূটনৈতিক চ্যানেল নাই। তাকে একজন এরকম একটা রক্তপিপাসু মানুষ, দৈত্য দানব, ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকার কেন বলছে না আমার আসামি তাকে বাংলাদেশে কেন ফিরে দেওয়া হচ্ছে না? বা এই যে বাকি যারা সন্ত্রাসী এর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে দৃশ্যমান বিচার মুখোমুখি করা হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা আহ্বান জানাই বর্তমান সরকার যেন গার্ডস রেখে আওয়ামী লীগের প্রত্যেকটা খুনি, প্রত্যেকটা চোর ডাকাত যারা ছিল, তাদেরকে যেন প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়। তাহলেই আমাদের অভ্যুত্থানের যে অপূর্ণতা, অপ্রাপ্তি যেটা আমরা বলছি, সেই প্রাপ্তিটা আমরা আসবে। যখন আমাদের শহীদরা দেখবে, শহীদরা তো দেখার সুযোগ নাই, শহীদের পরিবাররা যখন দেখবে তার সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে, তাহলে সে সেই দিনই শান্তি পাবে, সেদিনই একটা প্রশান্তি পাবে, যদিও তার সন্তানকে আর কখনো পাবে না। কিন্তু বিচারের মুখোমুখি অবশ্যই করা উচিত। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে। আপনি কিভাবে এদেরকে মূল্যায়ন করবেন দেশ পরিচালনার ক্ষেত্রে? বিএনপি অনেক জায়গায় ভালো কাজ করছে। তবে সমালোচনাটা আগেই বলি যে, তারা যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে তারা বাস্তবায়ন করবে। সেই জায়গাতে গণভোট নিয়ে একটা নয়-ছয় করার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের সবচেয়ে যদি বড় একটা নেগেটিভ পয়েন্ট থাকে, সেটাকে আমি এটাকেই অ্যাড্রেস করতে চাই, যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐকমত্য কমিশন গঠন করা, বিভিন্ন রাজনৈতিক দল একসাথে এসে যেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জায়গাতে বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, প্রায় ৭ কোটি মানুষ, সম্ভবত 69% মানুষ ভোট দিয়েছে। সেই ভোটকে তারা কেন যেন এখন ইনায়-বিনায় একটু বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই যে গণভোটকে বাস্তবায়ন করার জন্য তারা যেন সরকার পদক্ষেপ নেয়। আ নেগেটিভ আরো ২-১ টা বিষয় যদি বলা হয়, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির কথা শুনছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে এক্সপার্ট।
তিনি ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন থেকে শুরু করে সব বিষয়ে বক্তব্য দেন। কিন্তু ওনার যে একটা মিনিস্ট্রি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনার একটা ওই বিষয়টাতে উনি পর্যাপ্ত সময় পায় না মনে হয়। যেহেতু বিভিন্ন বিষয়ে কথা বলে, আইন মন্ত্রণালয়ের কথা তিনি বলেন, স স আ পররাষ্ট্র বিষয়েও কথাবার্তা বলেন, ধর্মীয় বিষয়েও কথা বলেন। উনার যে একটা স্পেসিফিক মিনিস্ট্রি আছে, সেই জায়গাতে হয়তো কথা বলার সুযোগটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখি যে দিন দুপুরে চাপাতি দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। মোহাম্মদপুরে যেন আরেকটা অঙ্গরাজ্য যেখানে কেউ ঢুকতেই পারছে না। এবং এই কথাগুলো আমাদের অকপটে বলতে হবে। আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে বিদ্যমান নাই। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ঢালাওভাবে সাজিয়ে যেন সাধারণ মানুষ যেন নিরাপত্তা নিয়ে তাদের জীবনযাপন করতে পারে। চাঁদাবাজির বিভিন্ন কথা আছে সেটা বললাম। আর ভালো দিকগুলো হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর মাঝেই খুঁজে পাই ভালো যে বিষয়গুলো। আমরা স্বপ্ন দেখতে পাইতাম যে আগে দেখতাম যে নিউজিল্যান্ডের একজন প্রাইম মিনিস্টার সাইকেল চালিয়ে তার অফিসে যেতেন। বা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তারা এরকম করতেন, বা লন্ডনের প্রাইম মিনিস্টার এগুলো করতেন। তা আমাদের প্রধানমন্ত্রী দেখতাম যে রাস্তায় যাচ্ছে, বা শেখ হাসিনা যখন ছিল এই মানে পুরো ১,০০০ মিটার বা কাছাকাছি জায়গাতে ব্লক কোনো ছিল, মানুষই থাকতে পারত চলাচল না। করতে ব্লক পারতো না। ছিল। কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন হলেন, তখন একজন রিক্সা চালক বা বাইক চালক কেউ এসে তার গাড়ির সাথে সেলফি তুলতেছে। তার মানে আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছে, আমি তার সামনে দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের সাথে মেশার যে প্রবণতা, এটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার বিষয়। সরকারিভাবে আমরা বিভিন্ন ব্যয় সংকোচন নীতি দেখতে পাচ্ছি যে, হুম। সরকারি অফিসার যারা আছে তাদেরকে বিনা সুদে সুদমুক্ত গাড়ি দেওয়া হতো। বিভিন্ন বিষয় উপঢৌকন, এই বিষয়গুলো হ্রাস করা হয়েছে। সরকারের আগে কথায় দেখতাম মাছ চাষ করতে হবে, এদের জন্য লন্ডনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে। এই যে সফরগুলো ছিল, সেই সফরগুলো বাতিল করা হয়েছে। হুম, এগুলো একটা গুণের ইনিশিয়েটিভ। সরকারের বয়স তো মাত্র কিছুদিন। সুতরাং এই বিষয়গুলি আমার কাছে আপাতত মনে হচ্ছে ভালো একটা বিষয়। আচ্ছা। আগামীতে আশা করি দেখা যাক কি হয়। বর্তমান সরকারের আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বর্তমান সরকারের সবচেয়ে সফলতার জায়গাটা কোথায় এবং সবচেয়ে ব্যর্থতার জায়গাটাতে কোনটা মনে করছেন? সবচেয়ে বড় এই আমি যে ইতিমধ্যে যেটা বলেছি, সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে গণভোটের যে হ্যাঁ ভোট আসছে সেটাকে নিয়ে কাজ না করা, সেটাকে বৃদ্ধাঙ্গুলে দেখানো। যে আমরা যে রায়টা আসছিল উচ্চকক্ষ হওয়া, দ্বিতীয়ত সংবিধান সংস্কারের যে বিষয়ের পয়েন্টগুলো আসছে, পরবর্তীতে সুপ্রিম হুম, জুডিশিয়াল যে বিষয় সচিবালয় ছিল সেটাকে পৃথক করা, সেই কাজ বন্ধ থাকা। এই বিষয়গুলো আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক, শহীদদের সাথে একটা বেইমানি বা প্রতারণা করা একটা শামিল। তো সরকারের একটা ব্যর্থতা এখন পর্যন্ত আমার চোখে। দ্বিতীয়ত হচ্ছে যে আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় একটা খুনাখুনি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলছে। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নাই। আর ভালো কথাটা এর আগেই বলেছিল অলরেডি, হুম। যে বিষয়গুলো আছে আরকি। আজ যদি আবারও দেশের তরুণদের রাস্তায় নামতে হয়, আপনি কি সেরকম পরিস্থিতির আশঙ্কা করছেন বা দেখতে পাচ্ছেন? দেখুন, আমি বর্তমানে আবারও শিক্ষার্থীরা রাস্তায় নামবে সেরকম প্রেক্ষাপট বর্তমানে দেখতে পাচ্ছি না। আর আমি প্রশ্ন করতে চাই, শিক্ষার্থীরা কতদিন রাস্তায় থাকবে? মানে শিক্ষার্থীদের কাজই খালি আন্দোলন করা। মানে শিক্ষার্থীরা ভবিষ্যতে মানে বাংলাদেশে আমরা কিভাবে দেখতে চাই? আমরা যদি আন্দোলন সংগ্রাম করি, ধরেন জুলাই অভ্যুত্থানে আমরা ২ মাস সংগ্রাম করেছি। তার পরবর্তীতে বিভিন্ন সরকারের স্ট্রাকচার ব্রেকডাউন হওয়ার কারণে পুরো বাংলাদেশ কোলাপস হয়ে গেছে। এখন আমরা সেখান থেকে স্টেবিলিটির দিকে যাচ্ছি। আবার সে আন্দোলন করে আমরা কাকে হটাবো? মানে এখন আমি আন্দোলন করে কাকে হটাবো? এই সরকার তো জনগণের সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, এবং তাকে হটানোর মতো আন্দোলন করার মতো প্রেক্ষাপট তৈরি হয় নাই। যদি যদি আবার শেখ হাসিনার মতো দানব হয়ে দাঁড়ায় বর্তমান প্রধানমন্ত্রী, আবার যদি শেখ হাসিনার মতো বর্তমান বিএনপি যদি মানুষকে দমন-পীড়ন করে, মিথ্যা গু আ বিরোধী দলের রাজনীতি করলে তাকে গুম-খুনের শিকার হতে হয়, রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়, রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকার হতে হয়, যেই প্রেক্ষাপটটা শেখ হাসিনা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাম্পাসগুলোতে যদি আবার অস্ত্রের ঝনঝনানি দেখি, আবার যদি গণরুম গেস্টরুমে নির্যাতন হতে দেখতে পাই, তখন হয়তো শিক্ষার্থীরা নেমে আসবে। তো আমি মনে করি তারেক রহমানের সরকার সেই ভুল আর কখনোই করবে না। যদি ভুল করে, জনগণ তো রেডি আছে। জনগণ রেডি আছে? আচ্ছা। আন্দোলনের সময় আপনার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল? ব্যক্তিগতভাবে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বিভিন্ন সময়ে আমি জেলে ছিলাম। ২০২১ সালে আমি ৬ মাস জেলে ছিলাম। ২০২২ সালে ২ মাস জেলে ছিলাম। আমার ৯ টা মামলা ছিল। তো আন্দোলন করব, জেলে যাব, রিমান্ডে নির্যাতনের শিকার হব, এটা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম। আমাদের রাজনৈতিক পথ পরিক্রমাটা এমনটাই ছিল। তো আমার বিশেষ করে একটা স্বপ্ন ছিল, যেহেতু আমার পড়াশোনা হচ্ছে ঢাকা কলেজে। আমি ঢাকা কলেজে অনার্স মাস্টার্স এখানে হুম, ১৭-১৮ সেশন শিক্ষার্থী। আমি দেখতাম যে ঢাকা কলেজ মানেই মানে এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, ছাত্রলীগ। সায়েন্স ল্যাবের সাথে ফাও খাওয়া। সায়েন্স ল্যাবে গিয়ে পাঞ্জাবি নিয়ে আসা, ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে আসতো, টাকা দিত না। নিউ মার্কেটের সাথে মারামারি করা। বাট ঢাকা কলেজ মূলত এরকম ছিল না। ঢাকা কলেজে
৬৯ গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমার স্বপ্ন ছিল ঢাকা কলেজ থেকে যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ থাকে। সেই আপনি ঢাকা কলেজ ছাত্রলীগের যদি প্রেক্ষাপট জানেন, মানে ঢাকার যত মারামারি কাটাকাটি যা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয় সেগুলো ব্যাকআপ দেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। তো সেই সময়টাতে আমি ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছি। ঢাকা কলেজের প্রত্যেকটা হলে আমি গিয়েছিলাম। হ গণ আম রিডিং রুমগুলোতে গিয়েছি। সেখানে ক্যাম্পাস প্রদক্ষিণ করার সামনে আমি রামদা দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে। তো সেই জায়গাগুলোতে মিটিং মিছিল করা এবং মোটামুটি আ আপনি জানেন সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পয়েন্ট ছিল বা হুম। শাহবাগ। তো আমি সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর এরিয়ার নেতৃত্ব দিতাম। এইটা আরেকটা পয়েন্ট যেখানে গুরুত্বপূর্ণ যে এই রাস্তা যদি আমি ব্লকেট করতে পারি তাহলে পুরা ঢাকা শহর ব্লকেড হয়ে যাবে। আ শাহবাগে যখন ৩ টায় ব্লক হতো আমি সকাল ১১টা থেকে সায়েন্স ল্যাব ব্লক করে দিতাম। এই যখন কাজগুলো করতাম আমার পার্শ্ববর্তী অনেক কলেজগুলো আমাদেরকে সহযোগিতা করেছে। সেই কাজ করতে গিয়ে ছাত্রলীগের অসংখ্য হুমকি-দামকি, রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি প্রশাসন দ্বারা অনেকভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। এটা একটা মানে আমি মনে করি আমার একটা অন্যতম একটা সাহসী একটা সিদ্ধান্ত আমি ফিল করতেছি। কারণ ঢাকা কলেজ থেকে কখনোই এরকম সিচুয়েশন তৈরি হয় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথাই বলতে পারে নাই। আচ্ছা, আমি আচ্ছা। অনেকবার এখানে হামলার শিকার হয়েছি। আরেকটা বিষয় যদি আমি বলে থাকি সেটা হচ্ছে ৫ই আগস্টের কথা। ৫ই আগস্ট সকালে আ আমাদের আগের দিন রাতেই কথা হচ্ছিল যে যেহেতু সারা দেশের মানুষ ঢাকায় প্রবেশ করছে, সেক্ষেত্রে আমি সকাল ৭টা সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে বকশীবাজার যখন যাই, যাওয়ার সাথেই আমি সেখানে গ্রেপ্তার হই। ৫ই আগস্ট সকালে গ্রেপ্তার হওয়ার সাথে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। তখন আমি আমাদের যেহেতু ওইদিন ছিল যে শহীদ মিনার থেকে আমরা গণভবনে যাবো। এবার আর অ্যা রক্ষা তো নাই। আমি তো ভাবলাম যে আগেই গিয়ে যদি একটা মেসেজ দেওয়া যায় বা কাউকে বলা যায় পরিবেশটা কেমন। তো ঐদিন সকালে আমার আসিফের সাথে এবং হান্নান মাসুদের সাথে কথা হতো এই বিষয় নিয়ে। হুম। তো শাহবাগ থানায় যখন আমাকে নেওয়া হয়, তখন নেওয়ার সাথেই আমাকে আ নির্মম নির্যাতন করে আমাকে। তৎকালীন শাহবাগ থানার ওসি আরশাদ অপারেশনের দায়িত্বে ছিলেন। তিনি আমাকে বেধড়ক পিটায়। তারপরে আমার এমন হইছে যে আমি একজন মানুষ, থানার যত পুলিশ অফিসার আছে, কনস্টেবল থেকে শুরু করে এমন কেউ বাদ নাই যে এসে কুল মানে ঘুষি, লাথি যেভাবে পারত। তো আমি এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাই। এবং এখান থেকে সম্ভবত টাইমটা আমার এক্সাক্টলি মনে নাই। ৯টা-১০টার টাইমে হয়তো হতে পারে। ওই সময়টায় আমাদেরকে বলতেছে আরশাদ এসে যে, "তোর তো অনেক" মানে খুব বিশ্রী ভাষায় গালাগালি করত এবং বলত, "তোর তো অনেক তেল বেড়ে গেছে। হ্যাঁ? তোদের ৬ জনকে শেখ হাসিনা মায়া করে ছেড়ে দিছে। তোদের ৬ জন সমন্বয়ককে।" ওইটা বলতেছিল। "আর তোরা এখন শেখ হাসিনার পতন আন্দোলন করস। হ্যাঁ, ঠিক আছে এদেরকে নিয়ে যাও সিলেট-রিসিতে।" মানে বলতেছে ক্রস ফায়ার দিয়ে দিবে। আমার সাথে আরো ২ জন ছিল। সহ-সমন্বয়ক ছিল একজন তসলিম অভি, আরেকজন ঢাকা কলেজের সমন্বয়ক রেদওয়ানুল হক। তো আমাদেরকে কাউন্টার টেররিজম ইউনিট এ নিয়ে যাওয়া হয়। আ ওই টাইমটা ৯টা-১০ টার টাইমে। নিয়ে যাওয়ার পর একটা রুমে বন্দি করে রাখা হয় এবং আমাকে হাতে হ্যান্ডকাফ পরায়, চোখে গামছা দিয়ে এবং ওখানেও মারধর করে এবং একটা পর্যায়ে দেখি যে তারা পিস্তল বের করে লোড করে যে হুম। গুলি করে মেরে ফেলবে। তো আমি দেখতে মানে কল্পনা করতাম আমার সামনে যে পিস্তল আমি যেহেতু চোখে বন্দী ছিল। তো সেই জায়গাতেও আমি খুব কষ্ট লাগতেছিল। মানে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আর বাবা-মার জন্য খারাপ লাগতেছিল যে বাবা-মার জন্য কিছু করতে পারছি না। আরেকটা বিষয় খারাপ লাগতেছে যে আমাদের তো দীর্ঘদিন ধরে দেখছি আন্দোলন সংগ্রাম সফল হচ্ছে না। এত মানুষকে নির্যাতন করা হতো। ১,০০০ এর অধিক মানুষকে কিন্তু গুম করা হয়েছে। তারপরেও কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই। তো এই আন্দোলন আমরা দেখতে পেলাম শুধু বিএনপি এতদিন চেষ্টা করে পারে নাই, জামাত পারে নাই। বাট এইখানে তো অনেক শ্রেণী পেশার মানুষ আসছে। তো হুম। আল্লাহ কি এই আন্দোলনে একটা রহমত দিবে না? যেইখানে আমাদের বাবা-মারা আমাদের পাশে থাকতেন, তারা খাবার নিয়ে আসতেন, রিক্সা চালকরা আসতেন, সবাই আসতেন। তারপরেও কি আমরা সফল হব না? মানে আমি এগুলো খুব কষ্ট লাগতেছিল। তো এমন অবস্থায় একজন আরেকজনকে বলে, "গুলি কেন করে না?" আমি শুনতেছি। আমাকে বসায় রাখছে এভাবে যেমন যেহেতু আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখতাম বিভিন্নভাবে যেমন হাতে হ্যান্ডকাপ পরা, চোখে এল এল বে কিছু দিয়ে করা, গামছা দিয়ে বেঁধে রাখা, তারপর এভাবে দাঁড় করানো, বসানো, তারপর গুলি করে মেরে ফেলে। তো আমি শুধু ওই চিন্তাই করতেছি আমার সামনে হয়তো এরকম আমি যেহেতু লোডের শব্দ শুনতে পাচ্ছি। একজন আরেকজনকে বকাঝকা করছে আর গুলি করতেছে না। আবার এখানে লাথি দিয়ে এক জায়গায় ফালায় দিচ্ছে। ৫ তারিখ সকালে। ৫ তারিখে ঘটনাগুলো বলছি। তো এই পর্যায়ে আমি ৫ তারিখে আ সম্ভবত ৪:৩০ বা ৫টা পরে আমি জানতে পারি যে শেখ হাসিনা হাসিনা পালিয়েছে। পালিয়ে গেছে এবং তখন আমাকে জানতে দেওয়া হয় নাই। তখন আমাদের বলতেছে, "আমরা তো আপনাদের সাথেই আছি।" হ্যাঁ? তখনকার ৫টার দিকে মানে পরিবেশ মারামারি যারা করে মারামারি যখন করতে চাইছে, হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। কারা মারতে চাইছে সেগুলো তো দেখতে পাইনি যেহেতু চোখ বাঁধা ছিল। ৫টার দিকে যখন আমাকে আ মিন্টো রোড থেকে বের করছে, ডিবি কার্যালয় থেকে। সবাই এটা জানে ডিবি কার্যালয়। বাট এখানে কিন্তু সোয়াটের কার্যালয় আছে, কন্টাক্ট সিটিটিসি ট্রেসিং আছে। ইউনিট আছে। হ্যাঁ, তো সিটিটিসি সিটিটিসিতে আছে। বের করে তখন হাজার মানুষ এখানে দেখতে পাই। ডিবি কার্যালয়ের সামনে।
তো তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে, তখন তো বুঝতেছি, হ্যাঁ, আমি যে ভাবছি শেখ আসলে হাসিনার কিছু একটা হয়ে গেছে, তো এটা পালিয়ে মানে গেলে অবিশ্বাস্য ছিল যে শেখ আমাদের হাসিনার প্রত্যাশা পতন এবং পালিয়ে যাওয়াটা, তাই না? ওই পালিয়ে যাওয়াটা সময়টাতে আমি যে দেশ ব্যক্তিগতভাবে ছেড়ে দোয়া পালিয়েছেন তিনি। প্রত্যাশা ছিল, বাট যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হলো, তখন করে হঠাৎ করে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, শেখ হাসিনার পতন হলো, আমার কাছে আসলে মনে হচ্ছে আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে ভালো মোমেন্টটা ওই সময়টা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে ডিবি কার্যালয়ের প্রতি মানুষের অনেক ক্ষোভ, অনেক হুম। রাগ, ঘৃণা। কারণ এখানেই তো মানুষের টর্চার করা হতো। আমি ২০২১ সালে যখন আসছি, এখানে আমাকে বেধড়ক নির্যাতন করছে। ২৩ সালে আমাকে ডিবি আবার তুলে নিয়ে আসছিল এইখানে। এরকম অনেক মানুষ আসছে যে ডিবির বাতের হোটেল, হারুনের বাতের হোটেল, হারুনকে তুলে নিয়ে যাবে, এরকম কথা বলতেছে। তো আপনি দেখবেন যে আ আমি আমি সহ আরো কয়েকজন ছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে মানুষকে বললাম, "এই ডিবি কার্যালয় আমাদের। যারা সন্ত্রাস ছিল তারা পালিয়ে গেছে, অথবা তাদেরকে আমরা বিচার করব। একটা ইট পাটকেল আপনারা খুলবেন না।" ডিবি কার্যালয় এবং ডিএমপি কমিশনার কার্যালয়, এই ২ টা, পুলিশের প্রতি তো মানুষের রাগ খুব বেশি ছিল। এই ২ টা স্থাপনা আমি ও আমার নেতৃত্বে এটা আমরা ওইদিন সেভ করছি। কারণ আমরা স্বপ্ন দেখলাম একটা নতুন বাংলাদেশ। যেই বাংলাদেশ পরিচালনা করতে হলে এই ডিবি কার্যালয় লাগবে। সন্ত্রাসীদের দমন করতে হলে হবে। রাজনৈতিক দমন না। পুলিশ কমিশন, যে ডিএমপি কমিশনার কার্যালয়, সেটা আমরা সেভ করেছিলাম। সেদিন অসুস্থ থাকা অবস্থায় মানুষ আমাদের কথা শুনেছে, পরিচয় দেওয়ার পরে মানুষ বিশ্বাস করেছে এবং তারা সবাই এখান থেকে চলে গেছে। অনেকেরই অভিযোগ আছে যে আপনাদের দলের স্বকীয়তা হারিয়ে যাচ্ছে। যেমন আপনাদের দলের সাবেক সাধারণ সম্পাদক গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমি গণ অধিকার পরিষদের কোনো পদে নাই। আমি ছাত্র অধিকার পরিষদ করি। হুম। ছাত্র অধিকার পরিষদ একটি স্বাধীন এবং লেজুর ভিত্তিহীন একটি সংগঠন। আমরা নিজেরা নিজেদের নেতৃত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে যে ৪ টি মূলনীতি আছে, গণতন্ত্র, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ, অধিকার, এই ৪ হুম। টা আদর্শ মূলনীতিকে আমরা আদর্শ হিসেবে ধরি। গণতন্ত্র তো অবশ্যই দরকার, ন্যায় বিচার তো দরকার। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের কোনো একটা পার্টিকুলার ডিসিশন এর সাথে ছাত্র অধিকার পরিষদের সম্পর্ক নাই। তবে আমাদের ফেলো যেহেতু ছাত্র অধিকার পরিষদের একসময়কার ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন রাশেদ খান, যিনি গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিলেন। হুম। তো একটা যিনি ৭-৮ বছর একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, একটা দলের সাধারণ সম্পাদক ছিলেন। সেইখান থেকে আরেকটা দলে চলে যাওয়া, এটা অবশ্যই একটা নিন্দনীয় একটা বিষয়, একটা খারাপ বিষয়। রাজনৈতিকভাবে একটা আ দৈত্য দৈন্যদশাই বলতে পারি। রাজনৈতিক দৈন্যদশার কারণেই হয়তো তিনি চলে গেছে। এটাকে কোনোভাবেই ডিফেন্স করার সুযোগ নাই। তবে আমাদের স্বকীয়তা অবশ্যই রয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কাজ করছি। আমরা গণভোটের পক্ষেও কিছুদিন আগেও আমরা বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ করছি। সরকারের যেকোনো যৌক্তিক সমালোচনা আমরা সবার আগেই করছি। আচ্ছা। আমরা যদি বলি যে মিডিয়ার ভূমিকা বা এই যে জুলাই নিয়ে কটাক্ষ করা, অনেকেরই অভিযোগ আছে যে এখনো মিডিয়াগুলোতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরাই বসে আছেন। আপনি এ ব্যাপারে কি বলবেন? অবশ্যই আমরা আজকে জুলাইয়ের ২ বছরের সময়টা আমরা আপনার সাথে কথা বলছি। সেই সময় আমরা মিডিয়াতে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দেখতে পাচ্ছি। আমরা একটা দেখতে পাচ্ছি, একটা একটা কোম্পানির আ একটা গ্রুপের ৪ টা ৫ টা মিডিয়া, তারা প্রচন্ডভাবে জুলাইকে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে। আরো অনেকগুলো জায়গাতে। ইন্টারিমের সময় একটা বড় ধরনের ভুল হয়েছে, যেখানে কালচারাল ফেসিস্ট যারা ছিল, যারা মিডিয়াতে এই যে মানুষকে আজকে তারেক রহমানকে নিয়ে সারাক্ষণ আমরা তুলোমর্দন দেখতে পাই। তারেক রহমান খুবই ভালো, তারেক রহমান এটা সেটা করেছেন। এই তারেক রহমান কিন্তু বলা হয়েছে তার সাথে জঙ্গিদের সম্পর্ক আছে, আইএসের সম্পর্ক আছে। এই যে বিভিন্ন গণমাধ্যমে যারা এরকম একটা বয়ান উৎপাদন করেছে, তাদের সেই লোকগুলো কিন্তু এখনো রয়ে গেছে। আমি মনে করি ফেসিবাদ কিন্তু আপনি কেউ গুলি করে মানে মানে পিস্তল নিয়ে কিন্তু ফেসিবাদে ফিরে আসে না। হুম। ফেসিবাদ ফিরে আসে গণমাধ্যম হয়ে, ফেসিবাদ ফিরে আসে কালচারের মাধ্যমে। এবং বর্তমান সরকারের উচিত কালচারাল এবং গণমাধ্যমে যারা গাপটি মেরে, আওয়ামী লীগের গাপটি মেরে বসে আছে, তাদেরকে উৎখাত করে গণতন্ত্রকামী যারা আছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, তাদেরকে সুযোগ দেওয়ার একটা প্রেক্ষাপট এবং নিরপেক্ষ একটা গণমাধ্যম হওয়া উচিত। আপনি কি মনে করেন যে জুলাই অভ্যুত্থানের উপরে একটি জাতীয় কমিশন বা স্থায়ী আর্কাইভ হওয়া উচিত? অবশ্যই এটা তো মনে না করার সুযোগই নেই। জুলাই গণঅভ্যুত্থানকে যত বেশি চর্চা করা যায়, যত বেশি রক্ষণাবেক্ষণ করা যায়, সংরক্ষণ করা যায় এবং সুন্দরভাবে, ইন্টারিম সরকারের খুবই ভালো একটা পদক্ষেপ ছিল জুলাই স্মৃতি জাদুঘর করা, যেটা গণভবনে করা হয়েছে। হুম। এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। সেখানে আমি মনে করি যদি পরিপূর্ণভাবে পুরো জুলাই ইতিহাসটা সেখানে সংরক্ষণ করার সুযোগ থাকে, তাহলে আমি মনে করি যুগ, যুগ ধরে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ততদিন এই জুলাই আমাদের বেঁচে থাকবে। হুম। আবার এবং বর্তমান সরকার আরো বেশি কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। যেন পাঠ্য বই থেকে আমাদের কর্মমতী শিশুরা যারা যেন মুক্তিযুদ্ধ শুনে যেমন আমরা গর্ববোধ করতাম, একইভাবে ২৪শে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগ, বলিদানগুলোকে নিয়ে যেন আরো বেশি করে লেখালেখি হয়। তাদের চোখে যেন এই সময়কার বীর যারা ছিল, তাদেরকে দেখে যেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এবং পাঠ্য বইও এবং সাংস্কৃতিক অঙ্গনে আরো বেশি করে মানুষকে এনগেজ করা, জুলাই সম্পর্কে পজিটিভ ভাইব দেওয়া উচিত।
আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, এই আন্দোলনে আমরা পুলিশ বাহিনীকে দেখতে পেয়েছি একটি রক্ষী বাহিনীর মতো। শেখ মুজিব যেমন রক্ষী বাহিনী তৈরি করেছিল তাকে রক্ষা করার জন্য, আল্টিমেটলি তার তো রক্ষা হয় নাই। একইভাবে বর্তমান পুলিশ বাহিনীকেও শেখ হাসিনা তার রক্ষী বাহিনী বা রক্ষা কবচ হিসাবে রূপান্তর করার চেষ্টা করেছে। কিন্তু আল্টিমেটলি তারও কিন্তু রক্ষা হয় নাই। তো আমরা মনে করি পুলিশ বাহিনী বাংলাদেশের একটা নিরাপত্তার বড় একটা জায়গা। জনগণের বন্ধু, জনগণের সেবা দিবে। পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব থাকবে না, শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব থাকবে না। কিন্তু আমরা শেখ হাসিনার মাধ্যমে দেখলাম দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছে। যার কারণে কিন্তু আমরা এলোপাথারি, স্নাইপার দিয়ে বিভিন্নভাবে গুলিবিদ্ধ করেছি হাজার, হাজার মানুষকে। সেই জায়গাতে তাদের বিভিন্ন কয়েকজনকে তাদের সাবেক আইজিপি যিনি আছে এখন পুলিশের কাস্টডিতে আছেন। আরেকজন বেনজির সে পলাতক আছে। আরো অন্য যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং পুলিশের মধ্যে থেকে যারা আওয়ামী লীগের পতাকা বহন করেছে তাদেরকে যদি আমরা পানিশমেন্ট দিতে পারি, তারা যদি যারা হত্যার সাথে জড়িত তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া যায়, তাহলে বর্তমান পুলিশ মোরাল পুলিশিং হয়ে উঠবে। বর্তমান পুলিশ ভাববে যে আর কখনোই কোনো দলের, কোনো সরকারি সংগঠনের মানে অঙ্গ সংগঠন হিসাবে নিজেদেরকে জাহির করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাহলেই বর্তমান সময়ে একটা সুন্দর পরিবেশ তৈরি আসবে। র‍্যাবের ভিতরে আমরা এরকম দেখেছি যারা গুম খুনের সাথে জড়িত ছিল, র‍্যাবকেও সংস্কার করা উচিত। যেই পরিমাণ করা উচিত সেই পরিমাণ ভাবে এখনো হচ্ছে না। আগামী ৫ বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চান এবং সেই পরিবর্তনটা যদি আমাদের দরকার হয় সেক্ষেত্রে তরুণদের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি ভাবছেন? আগামী ৫ বছর আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আর কখনোই শহীদ পরিবারদের পুনর্বাসন করার প্রশ্ন আসবে না। তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে। যারা আহত হয়ে চিকিৎসা নিতে পারছে না তাদের চিকিৎসা ব্যবস্থা হবে। পাশাপাশি বাংলাদেশ একটা উন্নয়নের দিকে যেন আমরা যেতে পারি। শুধু উন্নয়নের ফুলঝুরি না, আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি যে পদ্মা সেতু ৪০,০০০ কোটি টাকার পদ্মা সেতু, সেখানে ১০,০০০ কোটি টাকার কাজ হয়েছে, ৩০,০০০ কোটি টাকা চলে গেছে। এইরকম আমরা মানে মূলাভিত্তিক কোনো উন্নয়ন দেখতে চাই না। আমরা আ চীনের সাথে আমাদের অনেক কথা শুনতে পাচ্ছি। সেখানে তিস্তা চুক্তি দেখতে চাই। আমরা ভারতের সাথে বা ভারত থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আ সম্পর্ক দেখতে চাই। তাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের যেন পররাষ্ট্র নীতি হয়। আমরা যেন আর এমন প্রেক্ষাপট বা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন একটা দলের ক্যাডার ভিত্তিক ক্যাম্পাসে পরিণত হয়। তাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে, সেই লেজুর ভিত্তিক রাজনীতি যেন ক্যাম্পাসগুলোতে না আসে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যেন আরো বেশি সমৃদ্ধ থাকে। শিক্ষা এবং গবেষণা খাতে এই বছর জিডিপি 2% বাজেট আসছে। আমরা যেন আগামীতে জিডিপির 5% বাজেট শিক্ষা খাতে দেখতে পাই। প্রাথমিক থেকে হায়ার এডুকেশন প্রত্যেকটা জায়গায় যেন শিক্ষা খাতে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং রাজনৈতিকভাবে যে দমন-পীড়নের যে একটা বন্দোবস্ত বাংলাদেশে ছিল, সেটা যেন আর কখনোই ফিরে না আসে। রাজনীতির কারণে যেন কাউকে আর হত্যার শিকার হতে না হয়। রাজনীতির কারণে যেন কাউকে আর গুম খুনের শিকার হতে না হয়। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং সেই বাংলাদেশের মধ্যে অবশ্যই প্রত্যেকটা মানুষকে মর্যাদা নিয়ে বসবাস করতে হবে। আমাদের ভোটের অধিকার থাকতে হবে, আমাদের বেঁচে থাকার অধিকার থাকতে হবে এবং নিরাপদ বাংলাদেশ, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার একটা প্রেক্ষাপট থাকতে হবে। ব্যক্তিগতভাবে যদি জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে ফিরে যাওয়ার সুযোগ পেতেন তখন আপনি কোন সিদ্ধান্তটাকে ভিন্নভাবে নিতেন? যে এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম না, এটাকে এখন এভাবে না, আমি অন্যভাবে নিতাম। দেখুন, আমরা জুলাই অভ্যুত্থান তো একেকজন একভাবে শুরু করলো। সর্বশেষে আমরা সম্মিলিতভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ৫ আগস্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক ছিল। প্রত্যেকটা বিষয় আমরা খুবই সুন্দরভাবে করেছি। মানুষের অ্যাটেনশন নিতে পেরেছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়টাতে আমরা যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে কুক্ষিত করেছি, আমরা এই পবিত্র ব্যানারটাকে যে অপবিত্র করে ফেলেছি, আমাদের নিজেদের পকেটবন্দি করে ফেলেছি, এটা যদি না করতে পারতাম, তাহলে বাংলাদেশের মানুষ আমাদের যুগ, যুগ ধরে আরো অগণিত দিন আমাদেরকে সম্মান, শ্রদ্ধার চোখে দেখতে পারত। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি ৮ই আগস্ট আমরা রাষ্ট্রপতি চুপ্পুর কাছে শপথ না নিয়ে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে যে একটা অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লবের শক্তি ছিল, সেটা যদি করতে পারতাম, তাহলে আমাদের অভ্যুত্থানের পরিপূর্ণতা আমরা পেতাম। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।